তোমার আইসি এবং ভিসি ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে সেম ইকুয়েশনটা ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য এখানে এডিশনাল টার্ম চলে আসে সেটা কি বলতো এই টার্মটা কি আসে এমিটার বায়াস কনফিগারেশনের জন্য অথবা সেম বায়াস কনফিগারেশনের জন্য আরবি তখন কি হয়ে যায় আরবি প্লাস বিটা প্লাস 1 ইনটু আর এরকম হয় কিনা বলো এখানে একটু খেয়াল করে দেখো বিটার যে ভ্যালুটা আমরা দেখে আসছি কমন এমিটার কনফিগারেশনের জন্য এই ভ্যালুটা তোমার 50 থেকে শুরু করে 400 পর্যন্ত হতে পারে ঠিক আছে অনেক বেশি তো আমি ধরলাম সাপোজ এটা 100 এর সাথে 1 যোগ করা অথবা না করা অলমোস্ট সেম তাহলে আমি কি এটাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু বিটা লিখতে পারি লিখতে পারি यस सर পারি বিটা লিখতে পারি না বলো তাই না কারণ 100 যে কথা বললাম 100 একই কথা তাহলে এটাকে আমরা বিটা লিখতে পারি এখন আরবি যেটা আরবিটা হচ্ছে বেস টার্মিনালের যে রেজিস্ট্যান্স থাকে সেটা আর আরই যেটা সেটা হচ্ছে এমিটার টার্মিনালের যে রেজিস্ট্যান্স থাকে সেটা এখন ধরো এটা হচ্ছে 2k এটা হচ্ছে ধরো 2k তাহলে এটা হচ্ছে 100 তাহলে বলো তো এই ভ্যালুটা কততে দাঁড়াচ্ছে 2 লাখ 200k এটা কততে আছে 2k তাহলে 200k এর সাথে 2k যোগ করাটা কি খুব আবার কিছু করতেছি আমরা না তাহলে এটাকে কি এই আরবিটা কানেকশন ইগনোর করতে পারি পারি यस सर এখন যদি ইগনোর করি তাহলে দেখো তো তোমার এই বিটা এর কেমন কাট যাচ্ছে তাহলে আইসি তে কেমন বিটা আছে আইসি কেমন ডিপেন্ডেন্ট অন বিটা না তো সেল পাস কনফিগারেশন রুমে দেখা যায় আইসি ইজ নট ডিপেন্ডেন্ট অন বিটা যার কারণে আমরা যদি ট্রানজিস্টর চেঞ্জ করি অথবা যদি টেম্পারেচার চেঞ্জ হয় কোন কারণে যদি বিটাটা চেঞ্জ হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি আইসি এবং ভিসি আউটপুট যে ডায়াগ্রামগুলো সেগুলোতে খুব বেশি একটা ফ্লাকচুয়েশন দেখা যায় এইজন্য আমরা বলি ফিক্সড বায়াস থেকে এমিটার বায়াস মোর স্টেবল বুঝে গেছে আর এখানে কিছু অ্যাজাম্পশনস আমাদের ছিল তাই না এইটা থেকেও মোর স্টেবল কোনটা যেটা আজকে দেখবো সেটাকে আমরা বলি ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন ঠিক আছে তার আগে আমি একটু দেখি আমার মনে হয় তোমাদেরকে এটা দেখানো হয়নি এটা দেখাছিলাম ফিক্সড বায়াসের জন্য দেখাছিলাম না লোড লাইন করে আর এটা হচ্ছে তোমার সেল বায়াসের জন্য বলো এটাতে কোনো চেঞ্জ কি আসবে আমরা ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য লোড লাইন দিয়ে যেরকম ভাবে ম্যাথ সলভ করে আসছি এখানে তো একই রকম ভাবে করতে হবে তাই না প্রসেস তো সেমই বাট এটা কি ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ নাকি আউটপুট ক্যারেক্টারিস্টিক आउटपुट ক্যারেক্টারিস্টিক কার্ভ না यस सर এটা কি ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ নাকি आउटपुट এটা কি আউটপুট ভোল্টেজটা কারেন্ট आउटपुट करंट वोल्टेज তার মানে এটা কার কার্ভ आउटपुट আউটপুটের কার্ভ তো আমাদের ফিক্সড বায়াস কনফিগারেশন বা এমিটার বায়াস কনফিগারেশন দুইটা সাইড ছিল না একটা হচ্ছে ইনপুট সাইড একটা হচ্ছে আউটপুট সাইড একটা আমরা বলতাম কি বেস এমিটার লুপ একটা কি বলতাম কালেক্টর এমিটার লুপ সো আমরা ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য কি করতাম কালেক্টর এমিটার লুপে একটা ইনপুট করতাম না এখনো সেম কি করব কালেক্টর এমিটার লুপে কেভিএল করব কেভিএল করলে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা দেখো তো কিরকম আসে VC is equal to VCC minus IC into RC plus RE এই ইকুয়েশন করতে আসছে সেটা দেখানো লাগবে এই যে দেখো আমরা গত ক্লাসে দেখে আসছি এই যে VC is equal to VCC minus IC into RC plus RE এই জিনিসটা করতে আসছে আমরা যখন এই রূপে একটা কেভিএল করি সেই কেভিএল থেকে অ্যাকচুয়ালি এই ইকুয়েশন চলে আসে এখন আমরা এই ইকুয়েশনটা কেন লিখব মানে আমাদের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ দেওয়া আছে তো আমাদের এখানে আউটপুট লুপই কেবিল করতে হবে সো এই ইকুয়েশন থেকে আমাকে এখন কি করতে হবে দুইটা পয়েন্ট বের করতে হবে একটা কার উপর যাবে একটা হচ্ছে আইসি করব আর একটা হচ্ছে ভিসিই করব ঠিক আছে তাহলে ভিসিই করবার জন্য আমরা কোন পয়েন্ট বের করব আইসিটা কি করতে হবে 0 আইসি যদি 0 যে এটা থেকে থাকে তাহলে ভিসিই ইকুয়াল টু কত চলে আসবে এখন তো ভিসিসি চলে আসে না সিমিলারলি আমি যদি এখন আইসি বরাবর কোনো পয়েন্ট বের করতে চাই ও এক্সিস বরাবর যদি কোনো পয়েন্ট বের করতে চাই তাহলে ভিসি টা কি করতে হবে 0 তাহলে ভিসি টা যদি 0 ধরি তাহলে আইসি টা কি আসে দেখো তো ভিসিসি ডিভাইডেড বাই আরসি প্লাস আরই এখন খেয়াল করে দেখো ফিক্সড বায়াস কনফিগারেশনের জন্য এই পয়েন্টটা কি ছিল এই পয়েন্টটা ছিল ভিসিসি ডিভাইডেড বাই
আরসি এমিটার বাইস কনফিগারেশনের চেঞ্জটা আসছে কোথায়? শুধুমাত্র এখানে আরসি থেকে কিছু আসছে আরসি প্লাস তো তোমরা যদি একটার সাথে আরেকটা ইকুয়েশন বা একটার সাথে একটা কনফিগারেশন রিলেট করে পড়ো, তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি কিছু মনে রাখতে হবে না। একটা কনফিগারেশন যদি খুব ভালো করে বুঝো, বাকিগুলো তুমি এমনি সলভ করতে পারো। বুঝে গেছে? তাহলে আমার বলো তো এই নাম্বার যেটা চেক করি, এটা কি একটা লাইন পাবো না? এটা আমি কি বলি? লোড লাইন। এই লোড লাইনটা আইবি, যে আইবিটা আমরা ওই ইকুয়েশন থেকে পাবো, যে কার্ভে যে পয়েন্টটা ছেদ করে সেটা আমরা কি বলি? কি পয়েন্ট। এই পয়েন্ট বরাবর যদি আমরা নিচে যাই কি পাবো? ডিসিকিউ। এটা আমরা মানে আসি আইসিকিউ। ঠিক আছে, আমার এই ডিসি বাইসের পারপাস কি? পারপাস হচ্ছে কিউ পয়েন্টটাকে লোড লাইনের 5 বরাবর সেট করা, সো দ্যাট আমাদের আউটপুটটা কোনোভাবে ডিস্টর্টেড না হয়। বুঝা গেছে? এখন বল এই ম্যাট্রিক্স সলভ করে যাবে, আপনি দেখেন খুব শর্ট চলে যাবো, কারণ ওটা আগেরবার থেকে একই রকম ভাবে পড়া আছে। ম্যাট্রিক্স পড়া তো কি বলছে, তোমাদের বইয়ের একটা এক্সাম্পল, যদি এটা করে দাও তারপর আমি দ্বিতীয় মতো করে দেখাচ্ছি। ফার্স্টে কি বলছে দেখো তো, draw the load line for the network of figure 2.6a on the characteristics for the transistor appearing in figure 2.6b, মানে এই কনফিগারেশনের জন্য বা এই ফিগারটার জন্য আমাদের এই আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভের উপর একটা লোড লাইন ড্র করতে হবে। তো আমরা জানি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কোন কনফিগারেশন, কোন কনফিগারেশন এটা হচ্ছে এমিটার বায়াস কনফিগারেশন। এই এমিটার বায়াস কনফিগারেশনের জন্য এক্সএস ইকুয়াল যে পয়েন্ট হয় সেটা কি কি পয়েন্ট সেটা দেখে আসলে কোশ্চেন। এই এমিটার বায়াস কনফিগারেশনের জন্য এক্সএস ইকুয়াল যে পয়েন্ট আমরা বের করব সেটা ইকুয়াল আমরা দেখে আসছি না? ইয়েস স্যার। ভিসিসি ইকুয়াল কি ছিল? ভিসিসি। তাহলে এখানে ভিসিসি দেওয়া আছে না? দেখো তো কত আছে? 18 ভোল্ট। তার মানে কি এই এটা যদি 20 হয় তাহলে এটা আগে একটা পয়েন্ট হবে, তাহলে আমি বললাম এটা হচ্ছে 18। আমরা কথা বলছি এটা সলভ করে দেওয়া আছে, তাই আমি সলভ করে দিচ্ছি। আর y axis বরাবর পয়েন্টটা কত পাবো? পাবোটা কি? আইসি VCC by RC divided by RC plus R। তাহলে VCC কত দেওয়া আছে? 18 ভোল্ট। RC কত দেওয়া আছে? 2 আর কত দেওয়া আছে? 1 করে দাও। তুমি এখানে সাপোজ আমি বললাম যে এটা কোন একটা পয়েন্ট, কিভাবে সলভ করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি বলতো, আমি এই দুটো কার্ভ যদি যোগ করি তাহলে আমি লোড লাইন পেয়ে যাবো না? ইয়েস স্যার। পাবো। এখন এই লোড লাইন কিন্তু সবগুলো কার্ভই চেক করছে, কোন কার্ভটা আমরা কনসিডার করব, কোন আইভির জন্য অ্যাকচুয়ালি আমরা কিউ পয়েন্টটাকে বের করব। 15 আমার আইভি লাগবে না? এখন দেখো তো এই কোশ্চেনে দেখো তো আইভি কোন কথা বলে দেওয়া আছে, এই বলে দেওয়া আছে 15 ফার্স্টে বলছে রোল লাইন ড্র করতে, তারপর বলছে কি for a Q point at the intersection of the road line with the base current of কত 50 microampere, মানে আমাকে বেস কারেন্ট বলে দিচ্ছে। তাহলে বলো দেখে 50 microampere কোনটা? মাঝখানেরটা এটা না? তাহলে আমার Q point কি অবশ্যই কি হবে? মিডলটা এই Q point বরাবর যদি নিচে যায় কি পাবো? VCEQ, মানে অপারেটিং পয়েন্টের ভোল্টেজ। আর যদি এপাশে চলে যায় ICQ, that means অপারেটিং পয়েন্টের কারেন্ট পাশে। বুঝা গেল? না আপনি কি বলছেন? ফাইন্ড দ্য ভ্যালু অফ ICQ এন্ড VCQ। প্রথম কাজটা কি ছিল? লোড লাইন ড্র করা। সেকেন্ড কাজটা কি ছিল? বেস কারেন্ট 50 মাইক্রোঅ্যাম্পিয়ারের জন্য VCQ এবং ICQ বের করা। আমরা পাইলাম? থার্ড কাজটা কি বলছে বলতো? determine the DC beta and Q point. Determine the DC beta of the Q point, মানে Q পয়েন্টের জন্য তোমাকে কি করতে বলছে? বিটা DC বের করতে বলছে। বিটা ফর্মুলাটা কি জানি? IC বাই IB। IC বাই না? Yes sir. তাহলে IC কি? এই অপারেটিং পয়েন্টের জন্য IC কি? এটা আমরা বের করলাম। আর IB কত ছিল? 50 মাইক্রোঅ্যাম্পিয়ার। তাহলে সেখান থেকে বিটা পাইলাম। Yes sir. বুঝা গেছে কিভাবে এইসব ম্যাথ পরীক্ষা আসতে পারে? লাস্টটা কি বলছো দেখো তো? Using the beta for the network determined in part C, calculate the required value of RBM suggest a positive voltage. এখানে খেয়াল করে দেখো, এই কনফিগারেশনে RC এর ভ্যালু বলে দেওয়া আছে, R এর যে ভ্যালু সেটা বলে দেওয়া আছে, বাট RB এর কি ভ্যালু দেওয়া আছে না সেটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবে সেটা বলে দিচ্ছি। কি বলছে?
using the beta for the network data by in part C এই যে এখানে আমি কি বিটা পেলাম না বিটা এর ভ্যালু পাইলাম আমি Yes, sir. পাইলাম না বিটিএস কোড আমরা কি জানি আবার আইসিসি কোডটা আইবি তাই না জানি Yes, sir. তো এখান থেকে আমরা আরবি টা কিভাবে বের করতে পারি বলতো আরবি টা কিভাবে বের করতে পারি yes আইডি ফরম্যাটে কি ছিল DCC minus DB divided by RB plus ফর্মুলাগুলি beta plus মুখস্থ করা 1 লাগবে। RE বুঝা গেছে আইডি কত 50 মাইক্রোঅ্যাম্পিয়ার এটা কত এটা কত বের করলাম RE দাও আছে না VCC কত 18 ভোল্ট DD কত 0.7 ভোল্ট বাকিটা যে কোনটা শুধুমাত্র RB কি বের করা যায় Yes, sir. বুঝতে পারছেন আপনাদের ক্লাসে কোনো মনোযোগ নাই ঠিক আছে আপনাদের ক্লাস টেস্টের খাতা আমি দেখি নাই মিটারের খাতা আমি দেখতে পাচ্ছি আমি জীবন মনে কাজে এত বিজি জানি আসলে কোনো কিছু করতে পারছি বাট মনে হচ্ছে যত দ্রুত সম্ভব খাতাগুলো দেখে রেজাল্ট পাবলিশ করতে হবে তারপর যদিও তোমাদের মধ্যে কিছুটা হলো সিনসিয়ারিটি আসে মনে হচ্ছে যে যতটুকু জিনিস পড়া শিখছি বাট না এই জিনিসগুলো আমি গত বছর পড়ে আসছি তার এই বছর পড়ে আসছি তোমাদের চোখ খুব ক্লাসের কয়েকজনের রেসপন্স করে বাকি সবাই চুপ ঠিক আছে বাকি সবাই চুপ আর বাকি সবার চেহারা দেখে খুব ভালো মতো বুঝে যাচ্ছে যে তোমরা কিছু বুঝছো না। এখন এটা করে আলটিমেটলি তোমাদের লস হচ্ছে আমার কোনো লস নেই ঠিক আছে আমার কাজ হচ্ছে সিলেবাস শেষ করা আমি যদি সিলেবাস শেষ না করি তখন এটা একটা ফল্ট তোমাদের সিলেবাস তো অনেক বড় আমি যদি এখন না পড়ায় তোমাদের নিয়ে জ্ঞান ব্যাটম্যান করি তাহলে আমার সিলেবাস শেষ হবে না আর সিলেবাস শেষ না হলে আলটিমেটলি আমি পরীক্ষা কুশল করবো তো আমার কিন্তু সিলেবাস শেষ করতে তারা আছে সিলেবাসটা শেষ করতে হবে বাট আমি এটাও ফিল করতেছি তোমরা কিছু বুঝছো সবাই না ওই যে ডান পাশ বাম পাশ যারা বসে মিডল পোর্শন মনে বুঝে যারা বুঝে তারা প্রতি ক্লাসেই বুঝে আর যারা বুঝে না কোনো ক্লাসেই বুঝে না এখন বলো কি করবো তোমরা কি অন্য ক্লাসগুলো একই কাজ অন্য ক্লাসগুলোতে কি তোমাদের একই সমস্যা হচ্ছে এখন তো বলবা না নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা বলবা না কি করা যায় বলো আমি কিন্তু একই ইকুয়েশন বারবার বলি একই জিনিস বারবার বলি একই কথা বারবার বলি যাতে তোমাদের মাথায় একটা ফিট হয়ে যায় জিনিসটা কিন্তু ওইগুলো পেয়ে আসে তোমাদের কোনো সমস্যা থাকলে আমি বলতাম স্যার এইভাবে বুঝি না ওইভাবে বুঝি না তোমাদের ঠিক আছে আলটিমেটলি যারা পড়তেছে বা পড়ার চেষ্টা করতেছে তাদের জন্য আবার তখন এটা একটা সমস্যা হয়ে যাবে ঠিক আছে তাদের কনফিউশন তখন ক্লিয়ার হবে আর আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি এই সেমিস্টারে তোমাদের নিয়ে তোমাদের মানে সিস্টেমটা চেঞ্জ হয়ে যাওয়াতে তোমাদের মনে হয় একটু ইয়ে চলে আসছে তোমাদের মাঝখানে একটা লোড চলে আসছে মিড টাইমে অনেক কষ্ট করে পরীক্ষা করতে দিছো দিয়ে এখন শরীর ছেড়ে দিচ্ছি গা ছেড়ে দিচ্ছি কয়টা দিয়ে রেস্ট নিয়ে নিই আর একটা ধাক্কা খাই কয়টা ক্লাসে যাক পাঁচটাই তারপর আমরা আবার সিরিয়াস তাই না আমি যে শুনেছিলাম বুঝি সত্যি কথা বলছিলাম কোনো কষ্ট করে বলছি না সপ্তাহ শরীর ছেড়ে দিচ্ছি একটু রেস্ট নেই একটু গাম ছেড়ে দিই আবার যখন ক্লাস টেস্ট আসা শুরু করবো তখন আবার বলবো ঠিক আছে তোমাদের নেক্সট উইকে ক্লাস টেস্ট নিব এটার উপর Quiz next থেকে দুইটা নেক্সট থেকে দুইটা আমাদের নেক্সট উইকে যে কোনো একটা ক্লাসে তোমাদের ক্লাস টেস্ট হবে ঠিক আছে এবং ক্লাস টেস্টের কোনো সিলেবাস নাই যা পড়াইছি তাই সিলেবাস যতটুকু পড়াইছি ততটুকু সিলেবাস এবং কবে ক্লাস টেস্ট হবে আমি জানি না যে কোনো দিন নিতে পারি ঠিক আছে ওইরকম ভাবে প্রিপারেশন নিয়ে আসবে ডেফিনেটলি যতটুকু পর্যন্ত পড়া হয়েছে মিডের পরে মিডের পর থেকে যতটুকু পড়া হয়েছে ডেফিনেটলি মিডের পর থেকে যতটুকু পড়া হয়েছে ভালো মতো দেখে আসো তাই পাবো আবার শোনো বলতেছি নেক্সট উইকে রবি সোম মঙ্গলবার 3 দিন ক্লাস তো হচ্ছে রবি সোম মঙ্গলবার 3 দিন ক্লাস যে কোনো একটা ক্লাসে ক্লাস টেস্ট নিব তোমাদের সিলেবাসে বলছি না শুধুমাত্র 3টা কোয়ালিফিকেশন আছে মানে তোমরা এখানে অনেক অনেক বেনিফিট পাচ্ছ অনেক ফ্লেক্সিবিলিটি পাচ্ছ আমাদের ইলেকট্রিক্যাল আমরা যেখানে 10 থেকে 12টা দেখাই কমন বেস কমন কালেক্টরও দেখাই সেই জায়গায় তোমাদের শুধুমাত্র 3টা কনফিগারেশন দেখানো হচ্ছে মানে জিনিসটা তোমাদের কতটা সিম্পল তোমরা নিজেও বুঝতে না
এখানে আমাদের লাস্ট যে কনফিগারেশনটা দ্যাট ইজ কল্ড দ্য ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। খেয়াল করে দেখো আমি যদি এখানে রেজিস্ট্যান্সটা বাদ দিই এটা কারণ তো দেখতে এই কনফিগারেশনটা কারণ তো দেখতে एमीटर आगे एमीटर का এমিটার বায়াসিং কনফিগারেশন Yes, sir. ডিফারেন্ট চেঞ্জটা কোথায় শুধুমাত্র এখানে একটা রেজিস্ট্যান্স চলে আসছে আসছে না यस তার মানে কি বেসটা আমাদের এখন রেজিস্ট্যান্স পয়েন্ট হয়ে গেছে দুইটা এই দুটো রেজিস্ট্যান্স মিলে একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক ফর্ম করে যার জন্য এই কনফিগারেশনটাকে আমরা বলি ভোল্টেজ ডিভাইডার বায়াসিং ঠিক আছে এখন খেয়াল করে দেখো তোমরা স্টুডেন্টরা পাই এই কনফিগারেশনটাকে ভুল করো কি উপরেরটা কিন্তু R1 নিচেরটা কি R2 তোমরা কি করো উপরটাকে দাও R2 নিচেরটাকে দাও R1 বা তুমি দাও তখন তোমার ক্যালকুলেশনের প্রবলেম হয়ে যাবে ঠিক আছে উপরেরটা অলওয়েজ R1 নিচেরটা কি R2 তুমি যদি উপরটাকে R2 দাও নিচেরটাকে R1 দাও তাহলে সেই অনুযায়ী ম্যাথ সলভ করবে তাহলে কোনো সমস্যা নেই আর তুমি এটাকে ধরলে R1 সলভ করলে এটাকে ধরে তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে তো তুমি যেটাকে ধরতে সেটা কাজ করতে হবে এখন এই যে কনফিগারেশনটা it is more stable than fixed bias and emitter bias configuration ঠিক আছে কেন more stable সেটা আমরা দেখব তাহলে দেখে নিই এটা কিভাবে সলভ করা যায় এটা অ্যাকচুয়ালি সলভ করার দুইটা মেথড আছে একটা আমরা বলছি এক্সাক্ট অ্যানালাইসিস আর একটা বলছি আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস তো আমরা দুই ধরনের মেথড দেখব খুব সিম্পল তা আমরা কি শোনা তো ফার্স্ট আমরা এক্সাক্ট যে অ্যানালাইসিস সেটা আমরা দেখব তো খেয়াল করে দেখো এই পাশে আমি যদি এই পাশটাকে বাদ দিই মানে ইনপুট সাইডটা বাদ দিই আউটপুট সাইডটা একদম এক্স্যাক্টলি কম্পারেবল সরি এমিটার বায়াস কনফিগারেশনের মতো ওখানে কোনো চেঞ্জ আছে চেঞ্জ কিন্তু নাই আউটপুট কোডে কি কোনো চেঞ্জ আছে সবাই ভালো করে রেখে বুঝে শুনে বলো বাকিটা মাথা নামাচ্ছে কিন্তু মাথা নামাতে হবে দেখো এই আউটপুট সাইডে আমাদের কিন্তু কোনো চেঞ্জ নাই আছে নাই চেঞ্জ আছে কোথায় इनपुट ইনপুট সাইডে এখন দুইটা রেজিস্ট্যান্স চলে আসছে মানে বেস টার্মিনালে দুইটা রেজিস্ট্যান্স একটা চলে গেছে সাপ্লাই সাথে আর একটা চলে গেছে কোথায় গ্রাউন্ডের সাথে দ্যাট মিন্স আমাকে এই বিষয়টা সলভ করতে হবে আমরা সলভ করতে হবে যাতে আমি একটা ভালো আউটপুট পাই এখন খেয়াল করে দেখো এটাকে সলভ করার দুটো মেথড একটা হচ্ছে এক্সাক্ট অ্যানালাইসিস একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস এক্সাক্ট অ্যানালাইসিস নাম শুনে বোঝা যাচ্ছে একদম এক্সাক্ট রেজাল্ট বের হবে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস মানে কি ওখানে আমরা কোন কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেশন ধরে সলভ করি তো দেখো তো এটা সলভ করতে গেলে আমরা থেভেনিনস থিওরামটা অ্যাপ্লাই করব বলে কি থেভেনিনস থিওরাম মনে আছে থেভেনিনস থিওরাম মনে আছে জাস্ট এতটুকু মনে রাখতে হবে থেভেনিনস থিওরামটা কি এটা হচ্ছে আমরা বিশাল বড় একটা সার্কিটকে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স দিয়ে এক্সপ্রেস করতে পারি এটাকে আমরা বলি কি থেভেনিনস থিওরাম ইকুইভ্যালেন্ট সার্কিট সার্কিট ঠিক আছে Yes, sir. এখানে দুইটা কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আর একটা থাকে কি থেভেনিনস ইকুইভ্যালেন্ট Resistance. রেজিস্ট্যান্স মানে তোমার সার্কিট যত বড়ই হোক না কেন সেটাকে তুমি একটা ছোট্ট সার্কিট দিয়ে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স একটা সার্কিটের জন্য এক্সপ্রেস করি আমরা তখন সেটাকে আমরা বলি থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট বুঝা গেছে তাহলে আমরা এখানে একই কাজ করব তো করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে অথবা যেটা আমরা বলি হচ্ছে RTH তো RTH বের করার জন্য খুবই সিম্পল যেটা আমরা ইনপুট সাইডে করব আমরা কি করব ভোল্টেজ সোর্সটাকে কি করে দিতে হবে ভোল্টেজ তাহলে কি শর্ট করে দিতে হবে কারেন্ট সোর্সটাকে কি করে দিতে হবে ওপেন করে দিতে হবে ওপেন করে দিতে হবে তাই না আমরা জানি আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে তোমার যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে শর্ট করে দিতে শর্ট করে দিতে হবে মানে আমি যেহেতু শুধুমাত্র ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব সো আমার সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে শর্ট করে দিব আর কারেন্ট সোর্স থাকলে সেটাকে Open করে দিব। ওপেন করে দিব তাহলে বলো তো আমার কি এই যে এটা কি করে দিতে হবে এটা গ্রাউন্ড গ্রাউন্ড করে দিতে হবে শর্ট করে দিতে অ্যাকচুয়ালি গ্রাউন্ড করে দিতে হবে কনফিউজ হয়ে যাবে মানে এটাকে গ্রাউন্ড করে দিতে হবে এটাকে কি করতে হবে বলো তো গ্রাউন্ড গ্রাউন্ড করে দিতে হবে তাহলে দেখো তো এই যে রেজিস্ট্যান্সটা এইটা আর এইটা দুটোকে এক পাশে না একটা না यस স্যার এই পয়েন্টে দুটো রেজিস্ট্যান্স একসাথে জোড়া আছে তার একটা আরেকটা মাথা কোথায় আরেকটা কাপ গ্রাউন্ডে গ্রাউন্ডে তার একটা কাপ গ্রাউন্ডে গ্রাউন্ডে তাহলে বলো তো এই দুটো রেজিস্ট্যান্স তার কি হচ্ছে প্যারালাল তাহলে হচ্ছে না তার মানে কি আমরা RTH বের করতে গেলে RTH কে আমি এই বরাবর দেখব না তাহলে RTH ইকুয়াল টু আমি লিখতে পারি R1 প্যারালাল R2 এখানে এই যে এই সার্কিটটাকে এখানে এভাবে ড্র করা হয়েছে ঠিক আছে তাহলে দেখো তো এটা কি একটা সিরিজ সার্কিট না
এখন আমি যখন থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব এইখান থেকে আমি দেখব আর আমি ইনপুট সাইড রেজিস্ট্যান্স বের করতে যাচ্ছি এজন্য আমি এখান থেকে দেখছি এটা আউটপুট সাইড বের করতাম ওখান থেকে দেখব ঠিক আছে এখানে যদি আমি দেখি তাহলে আমার ভোল্টেজ সোর্সটাকে কি করতে হবে শর্ট করে দিতে হবে। শর্ট করে দিতে হবে না এর যদি শর্ট করে দিলে না R1 R2 তখন কি হয়ে যাচ্ছে প্যারালাল হয়ে যাচ্ছে না তাহলে আমার R3 টা কি হবে বলতো R1 প্যারালাল R2 হবে না Yes sir. হবে এখন নেক্সট কাজ হচ্ছে কি নেক্সট কাজ হচ্ছে আমাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করতে হবে মানে VTH বা VDH যেটা করে নিতে সেটা বের করতে হবে তো বের করার পর দেখো আমার এই রেজিস্ট্যান্সে অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে ঠিক আছে এই রেজিস্ট্যান্সে অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে কারণ এটা কি এখান থেকে RTH পাচ্ছি না Yes sir. দেখো আমার এই রেজিস্ট্যান্সে অ্যাক্রসে আমাকে ভোল্টেজ ড্রপটা বের করতে হবে তো ভোল্টেজটা যদি বের করতে চাই তাহলে দেখো যে একটা ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারি VDH ইউজ করতে পারি Yes sir. এটা কোশ্চেন ভোল্টেজটা বের করতে কি হয় বলতো R2 into VCC divided by R1 আর দেখো তো খুব সহজে আমার ETH এবং RTH চলে আসছে তাহলে এই সার্কিটটাকে পুরোটা সার্কিটকে এখন কি আমি এরকম ভাবে প্রেজেন্ট করতে পারি এরকম ভাবে এই যে ETH আর RTH থাকবে তাহলে দেখো তো এখন আমরা এটা খুব সিম্পলিফাই করে দেব Yes sir. বলো এখন কি উপরে R1 নিচে R2 আছে না, স্যার। ভাই R1 R2 প্যারালালে কোথায় চলে আসছে RTH RTH VCC কে আসছে উপরে না। সেখানে চলে আসছে VTH বুঝে গেছে তাহলে আমাদের ETH তাহলে আমাদের এরকম প্রবলেম সলভ করার জন্য ফার্স্টে আমাদের ETH বের করতে হবে আর RTH বের করতে হবে তাহলে এখন যদি আমি ইনপুট সাইডে KVL করি এটা এক্স্যাক্টলি কার মতো দেখতে বলতো এটা এর মতো ইনপুট সাইডে যদি KVL করি সেখান থেকে IB ইকুয়েশন আসে সেটা দেখি VCC জায়গায় কি চলে আসছে ETH ETH আর RB জায়গায় কি চলে আসছে RTH আর ETH RTH তো বের করা সম্ভব না জানি Yes sir. সেরকম ভাবে আমরা যদি ETH RTH বের করে ফেলি এখান থেকে আমরা IB টা পেয়ে যাবো Yes sir. IB যদি পেয়ে যায় সেখানে IC পাবো আউটপুট সাইডে কিন্তু কোনো চেঞ্জ হয় না তাহলে সেরকম ভাবে কি আমরা VC টা বের করতে পারবো না Yes sir. এরপর যাবে Yes sir. ঠিক আছে তাই এই এক্সাম্পলটা দেখো দেখো এটা কি এটা আবার কি R1 এটা কি R2 अरे और RC sir. এটা কি R1 অরেঞ্জ প্রোডাক্ট তো উপরেটা কি R1 R1 নিচেটা কি R2 R2 তাহলে আমার RTH কি হবে R1 parallel R2 VTH কি আমরা বের করব না R2 into VCC divided by R1 plus R2 তাহলে ETH RTH বের করে দিলে বাকি সব কিছু সেম বাই সেম এখানে আমরা IB পেয়ে যাব IB পেয়ে যাব এখানে ইকুয়েশনে বিটা দেওয়া আছে সেই বিটা থেকে আমরা কি পাবো IC পেয়ে যাব দেন সেটা থেকে আমরা কি VC টা পেয়ে যাব বুঝা গেছে ওই সিম্পল ম্যাথ কিন্তু ওই আগের ম্যাথগুলো যেরকম ছিল এটাও কিন্তু একই রকম ম্যাথ এই জন্য আমি কিন্তু বারবার প্রতিটা সফটওয়্যার দেখাচ্ছি না তখন কিন্তু একই রকম ম্যাথ যদি ডিফারেন্ট হতো তখন আমি তোমাকে সফটওয়্যার দেখাই দেব এখন আমরা একটু অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস চলে আসি ঠিক আছে এই অ্যানালাইসিসটা আমাদের জন্য একটু সহজ বাট প্রবলেম হচ্ছে কি তুমি অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস তখনই করতে পারবা যখন তোমার সার্কিটে এই কন্ডিশনটা ফিল আপ করবে কন্ডিশনটা কি দেখো বিটা ইনটু RE should be greater than or equal 10 R2 এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখনই শুধুমাত্র অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করা যাবে ঠিক আছে তো তুমি যদি পরীক্ষার খাতায় অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করো করার আগে তোমাকে দেখে নিতে হবে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কি যদি করে ঠিক তখনই অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসটা করা যাবে তাহলে বলো তো একটু আগে যে আমরা ম্যাথটা করলাম সেটা বিটা কত ছিল বিটা কত ছিল 100 বিটা কত ছিল 100 আর এটা কত আছে দেখো তো 1.5 কে গ্রেটার দ্যান ইকুয়াল কত হতে হবে 10 R2 কে এটা না 3.9 কে তাহলে বলো তো এটা হচ্ছে কত 390 এটা কত 1500 কন্ডিশন কি স্যাটিসফাই করে করে তাহলে কি আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতে পারবো অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতে গেলে যেটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস কিছু অ্যাজাম্পশন আমাদের করে নিতে হবে যেমন অ্যাজাম্পশন কি এটা কি বলছে RI is so large RI জিনিসটা কি RI জিনিসটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স অনেক বড় খেয়াল করে দেখো এটা আমাদের সার্কিটে ছিল না এখন এই যে এই সার্কিটে যদি আমরা এখানে KVL করি তাহলে এখানে যে কারেন্ট ফ্লো করবে না কারেন্ট ফ্লো করে এসে সেই যখন এই পয়েন্টে আসবে তার কারেন্টে যাওয়ার রাস্তা কয়টা দুইটা একটা যাবে কি এখানে যেতে পারে আর কি এখানে যেতে পারে ঠিক আছে এখন আমরা ধরে নিচ্ছি
এখানে যে রেজিস্ট্যান্স অথবা ট্রানজিস্টরের যে ইনপুট রেজিস্ট্যান্স এই যে আরআই যেটা সেটা অনেক বেশি বড়, ঠিক আছে? অনেক বেশি বড় মানে কি, এটা অলমোস্ট ইকুয়াল টু ইনফিনিটি। এখন রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয় এখানে তো কারেন্ট করতে পারবে, ওপেন হয়ে যাবে না? তাহলে এখান থেকে কারেন্ট আসবে, আসবে না। আসলে কি হবে, কারেন্ট ডিরেক্টলি এখানে চলে যাচ্ছে। তাহলে এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স সেম কারেন্ট যাচ্ছে, দুটো রেজিস্ট্যান্স যদি সেম কারেন্ট, এটা কি তাহলে সিরিজ। তাহলে এখন আমরা কি আমরা ধরে নিতে পারি, আমরা অ্যাজিউম করে নিচ্ছি এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে, সিরিজে। এখন আমি যদি এই পয়েন্টে ভোল্টেজ বের করতে পারি, এটাকে বলা ভিবি। তাহলে ভিবি বের করার ফর্মুলাটা কি করতে হবে বলো তো? এই আমার ভোল্টেজ ডিভিশনের ফর্মুলা, এই রেজিস্ট্যান্স একসাথে ভোল্টেজ বের করতে যাচ্ছি, ওটা মানে কি হবে? R2 divided by R1 plus R2. তাহলে সেটা থেকে আমি ভিবি পেয়ে যাচ্ছি। এখন আমরা আবার জানি ভিবি ইকুয়ালস টু কি, ভিবি মাইনাস ভি। তাহলে আমরা এখান থেকে তো ভিবিটা পেয়ে গেছি, আর ভিবিটা অলওয়েজ কত হয়? 0.7 ভোল্ট, তাই না? তাহলে সেটা থেকে আমি কি পাবো বলো তো? ভি পাবো না? তো দেখো তো এই কোশ্চেনে আমরা ভি পাচ্ছি, এই যে ভি পাচ্ছি এই কোশ্চেন থেকে। এখন ভি ইকুয়ালস টু কি, I into RE, I is equal to কি V by RE লিখতে পারি। এখন তোমার I যদি চলে আসে, খেয়াল করে দেখো আমরা প্রতিটা ম্যাথ সলভ করার সময় একটা অ্যাসাম্পশন ধরেছিলাম, দ্যাট ইজ I is approximate equal to IC, ধরেছিলাম না? তো দেখো তো এখানে কি আমি তোমার লিখতে পারি যে এই I তে ইকুয়াল টু কি হচ্ছে, IC যদি পেয়ে যায় সেখান থেকে VC টা পাবো, দ্যাট মিন্স আমরা এখানে কি I টা বের করা লাগছে, আইডি আমরা বের করছি কোথাও। আচ্ছা, আগেরটা সলভ করতে গেলে দেখো কি কি কাজ করা লাগছে, আরটিএস বের করা লাগছে, ইটিএস বের করা লাগছে, সেখান থেকে আইডি বের করা লাগছে, আইডি বের করে দেন সেখান থেকে আইসি বের করা লাগছে, আইসি বের করে দেন ভিসি টা বের করছে। এখানে দেখো তো খুব ইজিলি আমাদের কি হচ্ছে, আইসি চলে আসছে, সেখান থেকে আমরা কি ভিসি চলে আসছে। তো আগের অ্যাপ্রোচ থেকে এই অ্যাপ্রোচটা খুবই ইজিয়ার, বাট প্রবলেম হচ্ছে কি অবশ্যই এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, তখনই শুধুমাত্র অ্যাপ্রক্সিমেট অ্যানালিসিসটা করা যায়। বুঝা গেছে? এখানে একটা ম্যাথ মধ্যে দেখাচ্ছি তো দেখো, এই যে আগের যে ম্যাথটা সেটাই আমরা করতেছি, বাট এখন কিভাবে সলভ করতেছি দেখো। এখন সলভ করতেছি কি দিয়ে, অ্যাপ্রক্সিমেট অ্যানালিসিস করব। ফার্স্ট আমরা কি বের করব, ভিবি কেমনে পাবো, এই যে এই পয়েন্টে যে ভোল্টেজ দ্যাট ইজ কল্ড দা ভিবি, ঠিক আছে? কেমনে পাবো, 3.9 ডিভাইডেড বাই 39k প্লাস 3.9k ইনটু ভিসি। ভিবি যদি পেয়ে যায় সেখান থেকে কি পাবো, ভি যদি পেয়ে যায় সেখান থেকে আবার কি পাবো, আই পাবো না? আই ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কি, আইসি। তাহলে সেখান থেকে আমার ভিসি তে চলে আসে না, আসে? তো দেখো আগেরবার যে ডাটা আমরা পাইছিলাম, আগে আইস কত পাইছিলাম দেখো তো, 0.84, আর ভিসি কত পাইছিলাম 12.34। এবারে দেখো কত আসছে 0.86, আর এটা কত আসছে 0.03। আর ডাটা কিন্তু চেঞ্জ অবশ্যই থাকবে, কারণ আমরা এখানে অ্যাপ্রক্সিমেশন করতেছি। আর আগেরটা কি ছিল, এক্সাক্ট অ্যানালিসিস আমরা পাইছি, তো আগেরটা ডাটাটা মোর অ্যাকুরেট, আর এটা হচ্ছে লেস অ্যাকুরেট একটা ডাটা। এখন একটু এই জিনিসটা খেয়াল করে দেখো। এখন আমরা কি করলাম, আমাদের যে দুটো ম্যাথ আমরা সলভ করলাম, সেই দুইটা ম্যাথের জন্যই আমাদের বিটা ছিল কত, 100। এখন আমরা কি করলাম, বিটা 100 এর জায়গায় বিটাকে আমি 50 করলাম। তাহলে বিটা 50 করার পর দেখো তো আমার আইসি কত আসছে, আর যখন 100 ছিল তখন কত ছিল, এই 0.86 ছিল না, এটা ছিল কত, এটা 0.86 ছিল। কখন, যখন বিটা 100 ছিল, আর বিটা যখন 50 করলাম এটা কত আসছে, 81। ভিসিটা দেখো তো, যখন 50 করলাম তখন কত, 12.69, আর যখন 100 ছিল তখন কত ছিল, 12.08। দেখো তো ডিফারেন্সটা কি খুব বেশি না, খুব বেশি না। এখন তুমি সেম কাজটা করবে কার জন্য, ফিক্সড বায়াস কনফিগারেশন। ফিক্সড বায়াস কনফিগারেশনে যে কোনো একটা ম্যাথ তুমি নিবা, ঠিক আছে? একবার বিটা 50 ধরে সলভ করবা, আর একবার হচ্ছে বিটা 100 ধরে সলভ করবা। তখন দেখবা যে তোমার ভিসি এবং আইসি will be changed by 92% and VC will be changed by 300%, ঠিক আছে? তার মানে কি এই কনফিগারেশনটা ফিক্সড বায়াস অথবা সেলফ বায়াস যে কনফিগারেশন তার থেকেও মোর স্ট্যান্ড। দেখেছেন? শেষ।
এই ক্লাস শেষ, আমরা নেক্সট ক্লাস থেকে এসি আসতে শুরু করব। এখানে কাগজ কোশ্চেন থেকে করতে পারো। ডিসি বেসিক কিন্তু শেষ, আর বলছিলাম যে ডিসি বেসিক কিন্তু দুটো ক্লাস লাগবে, দুটো ক্লাসে আমাদের ডিসি বেসিক শেষ, আমার কাজ শেষ। আমার পরীক্ষা তোমাদের কিন্তু এখান থেকে দুইটা কোশ্চেন অ্যাট লিস্ট আসবে, অ্যাট লিস্ট ডিসি বেসিক, হ্যাঁ শুধু ডিসি বেসিক কুইজ কি ডিসি বেসিং পর্যন্ত নাকি এসি বেসিং? যতটুকু পড়াই বেশি ভ্যাকসিন তো পড়ায় নেই আরেকটা আমরা রোডিশনে পড়ো, আমি এটা দেখো আড়াইটা এটা কিন্তু আমাদের সার্কিটের পার্ট না, ঠিক আছে? আড়াইটা আমরা বলছি ট্রানজিস্টরের ইনপুট রেজিস্ট্যান্স, যেটা চোখে দেখা যায় না, ম্যাথমেটিক্যালি মডেল করলে এটা এরকম হয়। এটা যদি অনেক বড় হয়, ক্লোজ টু ইনফিনিটি হয়, তাহলে কারেন্ট এখান থেকে ফ্লো করবে, কারেন্ট অলওয়েজ কোন দিকে ফ্লো করে? যেখানে রেজিস্ট্যান্স কম সেখান দিয়ে ফ্লো করে। এখানে যেহেতু রেজিস্ট্যান্স অনেক বেশি, কারেন্ট এখান থেকে আসবে না, আর কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। তাহলে এই থেকে সিরিজ হয়ে যাচ্ছে না, যদি সিরিজ হয়ে যায় দুইটা রেজিস্ট্যান্স সাথে একটা ভোল্টেজ সোর্স, তাহলে আমরা কি ইউজ করতে পারি? ভিডিআর ইউজ করতে পারি। ভিডিআর ইউজ করে কি এটা একটা ভোল্টেজ আমরা করতে পারি, এটা একটা ভোল্টেজ হবে আমরা কি হচ্ছে ভিডি, বুঝা গেছে? এখন নেক্সট উইকের সিলেবাস ডিসপ্লেস পর্যন্ত না, যতটুকু পড়াবো ততটুকু, ঠিক আছে? দেখা গেল যে ক্লাসে এসে এসি অ্যানালাইসিস পড়ালাম, যেটা পড়ালাম সেটাই পরীক্ষা আসবে, বুঝা গেছে? কোনো অপশন নাই, ক্লাসে কোনো পড়াতে যাবে না।